হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এপিসোড 15 শুরুতে তোমাদের সবাইকে স্বাগতম। আর এপিসোড 15 শুরুতে আমি একটা কথা বলতে যাব। এই এপিসোডের ফার্স্টে দেখে দেখে আমার এত মেজাজ গরম উঠছে, মানে আমার এত মাথা গরম হয়েছে, দেখি তোমাদের হয় কি না। যাই হোক, এপিসোড শুরুতে দেখানো হয় যে হেইন যখন অপারেশন হচ্ছিল তখন ইউনহো হেইনের ডায়েরিটা নিয়ে পড়তে থাকে। আর যখন ইউনহোকে পুলিশ নিয়ে যায় তখন ওই ডায়েরিটা হসপিটালের ওখানেই পড়ে থাকে। ইয়নসংয়ের হাতে ওই ডায়েরিটা পড়লে ইয়নসং হেইনের অজ্ঞান থাকা পুরো অবস্থায় ওই ডায়েরিটা পড়ার পরে ওই ডায়েরিটা আগুনের মধ্যে পুড়ে দেওয়ার জন্য রেখে আসে, কিন্তু তখনই স্নোফল হওয়ার কারণে আগুন থেমে যায় আর ডায়েরিটা পুড়ে না ওখানে স্নোফলে চাপা পড়ে যায়। এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় ইয়ন সং হেইনকে ইচ্ছা মতো উল্টাপাল্টা কথা বলে। আর পরিবারের সবার সম্পর্কে বলে যে ওর পরিবারের কেউ ওকে পছন্দ করে না, সবাই ওর বিরুদ্ধে চাইতে চায়। সোচিওল ওর জন্য পকেটে তাবিজ নিয়ে ঘুরতো। ওর মাই হচ্ছে ওর উপর কেস করছিল একটা ছোট কারণে। তারপরে ওর এক্স হাজব্যান্ড ওকে ডিভোর্স পেপার দেওয়ার জন্য গোপনে ডিভোর্স পেপার লেটার রেডি করছিল। এই সব কিছু বলে। আর হেইনের পুরো 1 মাস ধরে এই উল্টাপাল্টা মানে সব ভুলভাল কথা বলে ব্রেন ওয়াশ করে, আর বলে যে তুমি যাতে সিইও না হও এই জন্য হচ্ছে তোমার ফ্যামিলির সবাই ষড়যন্ত্র করছে। আর তোমার দাদা হচ্ছে মারা যাওয়ার আগে আমার নামে সব কিছু লিখে দিয়ে গেছে, এটাতে তোমার পরিবারের খুব সমস্যা, অনেক কিছু বলে। এই 1 মাস পুরো ব্রেন ওয়াশ হওয়ার কারণে হেইন যখনই 1 মাস পরে দেশে ফিরে আসে তখন সবাই যখন ওকে এয়ারপোর্টে নিতে আসে হেইন সবার সাথে অনেক রুড বিহেভ করে। আর সবাইরে বলে যে আপনারা সবাই তো আমার সাথে এই কাজ করছেন ওই কাজ করছেন, মানে ইয়ন সং যা যা বলছে ওই কথাগুলোই বলে। আর ফ্যামিলির সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আমরা এগুলো করছি ঠিক আছে, সোচিয়াল তাবিজ নিয়ে ঘুরতো ঠিক আছে, হেইনের মা হেইনের উপর কেস করতো ঠিক আছে, কিন্তু সব কিছু পরে ঠিক হয়ে গেছিলো। এটা হেইনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হেইন কোনো মতো বোঝে না, কারণ 1 মাস ব্রেন ওয়াশ হয়েছে, এখন কি আর কোনো কিছু বুঝবে। তারপরেও ইয়ন সঙের সাথে যাওয়ার সময় ইয়ন সঙকে রিকোয়েস্ট করে যে হচ্ছে ওর বাসায় থাকতে চায়, যে বাসায় ছিল ওই বাসায় থাকতে চায়। ইয়ন সং বলে যে না, এখন বাসায় গেলে যদি তোমার ফ্যামিলি তোমার ক্ষতি করে দেয়। হেইন তাও ইয়ন সংকে রিকোয়েস্ট করার কারণে ইয়ন সং রাজি হয়ে যায়। আর এদিক দিয়ে দেখানো হয় ইয়ন হো জেলে বসে বসে হেইনের কথা মনে করে কি জানি লিখতেছে এখানে, সেটা ভালো করে আমরা বুঝতে পারি না, কিন্তু হেইনের কথা মনে করে অনেক কিছু লিখতে থাকে। ও মাঝখানে ইয়ন সং হেইনকে বলে যে তুমি যখন জার্মানিতে আসছিল তখন আমাদের অনেক বড় কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে কারের গ্লাস ভাঙতে গিয়ে আমার হাতে ব্যথা পাইছি। এ কথা হেইন শোনার পরে ইয়ন সঙ্গে বলে তুমি বেশি ব্যথা পাইছো, তোমার কি খারাপ লাগছে কি। হাতের ওই ব্যান্ডেজটা দেখে হেইন তো পুরো ইমোশনাল হয়ে যায়। তখন ইয়ন সং বলে যে না সমস্যা নেই, এই অ্যাক্সিডেন্টটা তোমার এক্স হাজব্যান্ড নিয়ন হই করাইছিল। এটা শোনার পরে তো হেইন আরও মন খারাপ করে। তারপরে এখান থেকে সিন শিফট হলে দেখা যায় কোরিয়ায় ফেরার পর ইয়ন সং ওর মায়ের কাছে আসে, মৌসুলির কাছে এসে বলে হেইনের অ্যাক্সিডেন্টটাকে আপনি করাইছিলেন, গাড়ির যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। মৌসুলি তখন বলে যে হ্যাঁ আমি করাইছি। তখন ইয়ন সং বলে যে কেন হেইনের সাথে এরকম করলেন। তখন মৌসুলি বলে যে তুমি তো বলছিলা যে হচ্ছে মরা পর্যন্ত শেষ হবে না, তাই যা দরকার হয় আমি করব। তখন ইয়ন সং বলে যে ঠিক আছে, আপনি এই রুমে বসেই চেয়ারম্যানরে বিষ দিছিলেন আর আমি চেয়ারম্যানরে ওই পেন্টিংটা গিফট করছিলাম। আর আমি ওই বিষের যে পেন্টিংয়ের মধ্যে একটা ভিডিও ক্যামেরা আছে, বিষের ভিডিওটা আমার কাছে এখনও রেকর্ড আছে। আর আপনি যদি এর পরের বার এরকম কোনো চেষ্টা করেন আর হেইনের যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে আমি সরাসরি ওই ক্যামেরা নিয়ে চলে যাব পুলিশের কাছে। তখন মোস্টলি বলে যে তুমি কি আমাকে ধমকি দিচ্ছ। ইয়নসং বলে যদি ধমকি মনে করেন তাহলে ধমকিই দিচ্ছি। একথা বলে ইয়নসং ওখান থেকে চলে যান। আর মৌসুলি তো অনেক রেগে যায়। আর এদিক দিয়ে হেইন ভাবতে থাকে যে কেমন লোকরে ও ভালোবাসতো, আর কেমন লোকের জন্য ও আর নিজেকে সুইসাইড পর্যন্ত করতে গেছিলো। এইসব ভাবতে ভাবতে ইউনহুর সাথে দেখা করতে যায় জেলে। আসলে ইয়ন সং সত্যি কথা বলতেছে কিনা এটা টেস্ট করতে যায় না, এমনি ইউনহু কেমন দেখতে এটা দেখতে জেলে যায়। ইউনহুকে দেখে হেইন পুরো থতমত খেয়ে যায়, মেবি আবার প্রথম দেখায় ভালোবাসা হয়ে গেছে। এখন ইউনহু পরে হেইনের ভালো মন্দ জিজ্ঞেস করে, ইউনহু হেইনকে দেখে অনেক খুশি হয়। তখন হেইন ইউনহুর সাথে অনেক রুডলি বিহেভ করে। ইউনহু বলে যে শোনো, আমি জানি না ইয়ন সং তোমাকে কী কী বলছে সেটা আমি জানি না, কিন্তু তুমি আমার সাথে জেলে দেখা করতে আসছো, আমি বিশ্বাস করি যে তুমি আবার আমাকে ভালোবাসবে, মানে সব ভালো ভালো কথা বলে।
তখন হেইন ওখান থেকে বেরোয় আসে আর হেইনেরও অনেক কষ্ট লাগে আর মনের মধ্যে জোরে জোরে হচ্ছে হার্ট বিট করতে থাকে। হেইন তখন একটা দোকানে এসে বলে যে আমার হার্ট জোরে জোরে বিট করতেছে, আমার মাথা ঘুরতেছে আর আমার কেন জানি খুব কষ্ট হইতেছে, আমাকে একটা ওষুধ দেন। মানে ইউনহুর কথায় বিশ্বাস করে না মন থেকে ঠিকই, কিন্তু ওর মনের মধ্যে একটা অচেনা কষ্ট থাকে। ও যখনই বাসায় আসে ইয়নসং ওকে জিজ্ঞেস করে যে কই গেছিলা, অনেক রাগারাগি করে। হেইন তখন বলে যে হচ্ছে আমি যেখানে গেছি সেটা তো তোমাকে বলার দরকার নেই, মানে ও যেরকম রুডলি বিহেভ করে ওরকম বিহেভ করে। রিয়ানসং তখন হচ্ছে বলে যে না আমার আসলে টেনশন হচ্ছিল। রিয়ানসং এখানে টেনশন করে জাস্ট বিকজ অফ মৌসুলির জন্য, কারণ মৌসুলি তো হুমকি দিছে যে হেইনরে মেরে ফেলবে। তা হেইন ইয়ানসং এর কথাটা বুঝি এখান থেকে যখন অফিসে আসে তারা, তখন হেইন ওর হচ্ছে আগের সেক্রেটারি দেখে না চিনে সোজা হেঁটে চলে যায়। লিফটে ওঠার আগে একটা লোক এসে বলে আপনি আমার মেয়ের চিকিৎসার জন্য টাকা দিয়েছিলেন, এই কথা বলে অনেক শুক্রিয়া আদায় করে চলে যায়। হেইন তো কিছু মনে করতে পারে না, পরে সেক্রেটারি জিজ্ঞেস করে যে এই লোকটা কি বললো। তখন ওই সেক্রেটারি বলে আমি নতুন, আপনার আগের সেক্রেটারি না। তখন হেইন আগের সেক্রেটারির সাথে দেখা করে জিজ্ঞেস করে যে আমি কেমন মেয়ে ছিলাম। এখানে সেক্রেটারি পুরো উল্টা কথা বলে যে আপনি খুব ভালো ছিলেন, খুব দয়ালু ছিলেন। এখন আর বলতে পারে না যে হচ্ছে আপনি খুব খারাপ ছিলেন। হেইন এটা শুনে খুব খুশি হয় যে ও খুব দয়ালু ছিল, অনেক ভালো ছিল। আর এখানে পাস্টের কথা সেক্রেটারি মনে করতে থাকে। সেক্রেটারি হেইনকে বলে যে আমি আপনার চলন্ত হার্ডওয়্যার, আপনি যা যা করছেন সব কিছু এই হার্ডওয়্যারের মধ্যে আছে। তখন হেইন বলে ঠিক আছে আমার পিসি থেকে সব কিছু ডিলিট হয়ে গেছে, আজ থেকে তুমি আবার আমার সেক্রেটারি। সেক্রেটারি বলে কিন্তু আমি তো অন্য ডিপার্টমেন্ট জয়েন করছি। হেইন বলে ওটা চিন্তা তুমি করো না, তুমি আজকে থেকে আবার আমার সেক্রেটারি। সিন শিফট করে দেখানো হয় ইয়নোর সাথে জেলে দেখা করতে সবাই আসে, এবং যার ডিটেকটিভ আর ইউনহুর যতগুলো ক্রিমিনাল লয়ার ফ্রেন্ড আছে সবাই দেখা করতে আসে। ইউনহু তাদের সবাইকে বলে যে হচ্ছে যে মার্ডার করছে সে মার্ডার করার পর নিশ্চিত কোনো ভিডিও করছে, তা ওই ভিডিওটা হচ্ছে জোগাড় করতে হবে আমাদের। আর এই দায়িত্ব যার যে হচ্ছে ডিটেকটিভ সে নেয়, কারণ সে তো হ্যাকড আপ করতে পারে। তারপরে ওর ফ্রেন্ডদের বলে যে মার্ডারের ওখানে যে স্পট, ওই স্পটের ওখানে নিশ্চিত কোনো না কোনো ক্লু আছে যেটা আমরা এখনও পাইনি বা যেটা জমা হয়নি, ওই ক্লু খুঁজে আমাদের বের করতে হবে। আর বাকিরা এই ক্লু খুঁজতে লেগে যায়। আর তারপরে বলে যে ওখানে গাড়ির সবকটার ড্যাশ ক্যাম ড্যাশ ফুটেজ চেক করা হোক, তার নিশ্চিত মার্ডার করার সময় কোনো না কোনো গাড়ি ওখান থেকে গেছে। আর আমার যে হচ্ছে আমার বাসা থেকে ওই চাকুটা নেওয়া হয়েছে, সো ওই চাকুরে এই জন্য আমার ফিঙ্গারপ্রিন্ট আছে। আমার বাসার সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করা হোক, ওই লোকটা চাকু নিচ্ছে এটা দেখা হোক। তারপরে সবাই এগুলো নিয়ে কেসের প্রথম ট্রায়াল থাকে, প্রথম ট্রায়ালে যায় যে সবাই ইয়েগুলো প্রুফগুলো কোর্টের সামনে পেশ করার পরে হচ্ছে কোর্ট ইউনহুর পক্ষে রায় দেয়। রায় দেওয়ার পর ইউনহু ওখান থেকে ফ্রি হয়ে যায়। আর আর ইউনহু যখন ফ্রি হয়ে বাসায় যাচ্ছিল তখন হেইন ইউনহুর ফলো করে। আর সেক্রেটারি জিজ্ঞেস করতে থাকে হেইন ম্যাডাম আপনি কেন ইউনহুর ফলো করতেছেন। হেইন বলে যে আমার পিছনে লাগছিল, যে মার্ডার এক্সামে জেলে গেছে, তার ফলো করব না আমি, সে কত বড় ভয়ানক হইতে পারে, এই জন্য আমি তার ফলো করতেছি। ছোট থেকে ছোট জিনিস পর্যন্ত হেইন নোট করতে থাকে। ইয়নহো জেল থেকে ছাড়া পাইছে বলে ইয়নহোর বাবা সবাইকে ফ্রিতে খাবার খাওয়ায়। আর হচ্ছে বংজা অনেকগুলো গিফট নিয়ে ইয়নদুরি আসে, মূলত আসে ওই ডিটেকটিভের সাথে দেখা করতে। এখন তো সামনাসামনি বলতে পারে না, সবাইকে গিফট দেয়। আর ফার্স্ট প্রাইজ ছিল ওয়াশিং মেশিন। তা ইচ্ছা করে বংজা ওখানে চিটিং করে ওই ডিটেকটিভের যত নাম্বার 5 নাম্বারের বলটা তুলে। তা ডিটেকটিভ তখন ওর নিজের ওয়াশিং মেশিন অন্যজনকে দিয়ে দেয়, এটা দেখে বংজার রাগ হয়। যখন ডিটেকটিভ চলে যাচ্ছিলো বংজা ওর পিছন পিছন যায়, গিয়ে বলে যে হচ্ছে তুমি কেন বুঝতেছো না, ওয়াশিং মেশিনটা তুমি পাইছিলে, তুমি কেন তাদের দিয়ে দিছো। তখন ডিটেকটিভ বলে আমার এটা লাগবে না, আমার যে ওয়াশিং মেশিন আছে সেই ওয়াশিং মেশিন চলতেছে। তখন বংজা বলে ওই ওয়াশিং মেশিন আর এই ওয়াশিং মেশিন আলাদা, এটা অনেক ভালো, হ্যান ত্যান অনেক কিছু বলে। তা ডিটেকটিভ তাও বুঝে না। তখন বংজা বলে যে হচ্ছে তুমি কেন বুঝতেছো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি, মানে আমি কিন্তু একবারই বলবো, মানে প্রপোজ করে এখানে। প্রপোজ করার পরে তখনই ইউনহুর বড় ভাই এখানে আসার পরে বংজার কাছে মাইক তার নেয়। ওই মাইকটা ওদের যেখানে পুরস্কার বিতরণ করতেছিল ওখানে স্পিকারের সাথে কানেক্টেড, মানে এতক্ষণ বংজা যা বলছে সব লাইভ টেলিকাস্ট ওরা শুনছে আর হচ্ছে দেখছে, বংজারে জানলাতে সবাই দেখছে। বংজা তো অনেক লজ্জা পায়, তখন সোচিয়াল জানলা খুলে বংজাকে বলে সমস্যা নেই বউ, আমি এখানে আছি, সব সামলাই দিব, কোনো সমস্যা নেই, আপনি চতুর্থ বিয়ে করতে পারেন। বংজা ওখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। আর সবাই বলে কি যাও যাও বংজার পিছনে যাও, ডিটেকটিভরা যায়, ডিটেকটিভও যায়। এখন এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় ইয়নসং এর সাথে মিটিংয়ে সবাই বলে যে বেক হিয়নও কমিটিতে ফেরত আসার জন্য আবার দরখাস্ত করছে। এখন কোর্ট ওকে নির্দোষভাবে ছেড়ে দিছে, এই জন্য আমরা ওকে না নিয়ে পারবো না, আমরা ওদের নিতে বাধ্য।
ইয়নসং এটা কিছু মনে করে না, তখন বলে এর থেকেও বড় একটা সমস্যা আছে। তারা তখন বলে নিউ ইয়র্কের সিটিতে এলপিসির মিটিং হবে, আর ওই মিটিংয়ে তারা নতুন চেয়ারম্যান, মানে আপনাকে চেয়ারম্যান হিসেবে ডিসমিস করে নতুন চেয়ারম্যান বসাইতে পারবে। তখন ইয়নসং রেগে যায়, রেগে গিয়ে বলে তুমি কি বলতেছো আমি বুঝি নাই। তখন তারা বলে যে হচ্ছে যদি বর্তমান চেয়ারম্যান যদি হচ্ছে ফাউন্ডেশন বা ফান্ডের যদি হেরফের করে বা হচ্ছে যে টাকার কোনো যদি হেল্পের বা কোনো হিসাব না দিতে পারে, তাহলে এলপিসির এই ক্ষমতা আছে যে সে হচ্ছে একজন চেয়ারম্যানকে বাদ দিয়ে নতুন চেয়ারম্যান নিয়ে করতে পারবে। তখন ইয়নসং বলে যে এক্স্যাক্টলি আমার বিরুদ্ধে এই প্রমাণটা দিছে কে, এই বেকিয়নো তাই না? তখন তারা বলে যে না, বেকিয়নো দেয় নাই, এটা মৌসুলি দিছে। আর মৌসুলি এই জায়গায় রেডি হতে থাকে নতুন চেয়ারম্যান হিসেবে বসবে বলে, মানে নিজের ছেলেকে সরাই দিয়ে নতুন চেয়ারম্যান হিসেবে বসবে, ওয়াও। ইউনসং ওর মায়ের কাজে অনেক রেগে যায়, রেগে গিয়ে হচ্ছে স্লাশ ফান্ডের টাকা দিয়ে নতুন শেয়ার কিনে নেয়। আর এটা হচ্ছে ইউনহোর কাছে নিউজটা চলে যায়। ইউনহো এটা শোনার পরে অনেক খুশি হয়, আর ইউনহোর সাথে বং যায়, হেইনের মা বাবা সবাই থাকে। হেইনের বাবা ইউনহোকে বলে যে তোমাকে যে যার মার্ডার হয়েছে সে যে তোমাকে একটা প্রুফ দিতে চাইছিল, ওই প্রুফ তুমি পাও নাই তাই না? তখন ইউনহো বলে যে হ্যাঁ আমি ওটা পাই নাই, কিন্তু আমার কাছে আর একটা পেন ড্রাইভ আছে। এই পেন ড্রাইভ আমাকে দাহি দিছে, আর এই পেন ড্রাইভের মধ্যে যে ইয়নসং যে আমাদের কোম্পানির জন্য যে ফ্রড $2 ট্রিলিয়ন যে ইনভেস্ট করার কথা বলছে ওটার এখানে প্রমাণ আছে। আর এটা শোনার পরে তো খুব খুশি হয় তারা। তারপরে এখান থেকে সিন শিফটগুলো দেখানো হয়। দাহি ওর আগের হাজব্যান্ডের সাথে দেখা করে, ওর আগের হাজব্যান্ডকে কিছু টাকা দেয় যেগুলো ইউএস থেকে ও ক্যাশ আউট করছে। টাকাগুলো দেওয়ার পরে ওর হাজব্যান্ড বলে এই টাকায় আর বাকি টাকাগুলো কই, আর ওই মুক্তি কই, আর হচ্ছে যে পেন ড্রাইভটা ওই পেন ড্রাইভ কই। তখন দাহি বলে ওই বাকি টাকাগুলো আমাদের নয়, বাকি টাকাগুলো সোচিওলদের, আমাদের ওই টাকা না। আর হচ্ছে ওই পেন ড্রাইভ তোমাকে দিব না, পেন ড্রাইভ আমার সেফটির জন্য আমি রেখে দিছি। পেন ড্রাইভ তো ইউনহুকে দিয়ে দিছে। এখন এটা শোনার পরে তখন ওর হাজব্যান্ড বলে যে আমি ভাবছিলাম আমি তোমাকে মারবো না, কারণ তুমি অনেক সুন্দর দেখতে, কিন্তু তুমি তো জানোই মৌসুলি তো আর সবাইকে ছেড়ে দেয় না, যত সুন্দরী হোক। মৌসুলি তোমাকে মারার জন্য ইয়ে করছে। তখনই দাহি বুঝে যায় যে ওর পিছনে যে লোকগুলো আছে মানে গাড়ির ভিতরে, তারা সবাই ওকে মারার জন্য আসছে। তখন গাড়ি লক করে ওকে মারার চেষ্টা করে। তখনই সোচিয়াল দূর থেকে এসে গাড়ির ভিতরে কাচের ভিতরে ইট ছুঁড়ে মারে, যার কারণে কাঁচ ভেঙে যায়। সোচিয়াল যখনই আসে, ওরা আসতে দেখে গাড়ি চালায়, কিন্তু তখনই ট্রেন আসার কারণে ওদের সামনে ক্রসিং রোড পড়ে যায়। আর তখন সোচিয়াল এসে ওদেরকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে। ওরা সোচিয়ালকে অনেক মারে, প্রথম প্রথম অনেক মার খায়। তারপরে সোচিয়াল একেবারে যখন শেষ মুহূর্তে মনে করে যে ওর হচ্ছে মানে ইউনহোর ভাই বলছিল যে যখনই শেষ মুহূর্ত থাকবে তখনই তুমি, ওরা যখন পরোয়া করবে না, ওরা যখন বেখেয়ালি হয়ে যাবে তখনই তুমি মেরে জিততে পারো। তখন সোচিয়াল কথা মনে করে ওদের দুজনকে মারে। আর দাহিকে যে ধরেছিল, দাহি তার হাতে কামড় দেয়, কিন্তু মেরে যখনই সোচিয়াল দাহির কাছে আসবে তখনই মাথা ঘুরে পড়ে যায়, কারণ ও তো অনেক মার খাইছে। তারপরে এখান থেকে নিউর ভাই আর বাকি সবাই চলে আসে, যার কারণে পুলিশে কল দিয়ে দেয়। দাহি সোচিয়ালের মাথা নিয়ে সোচিয়ালকে ডাকতে থাকে আর বলে আই লাভ ইউ হানি। তখন সোচিয়াল একটু চোখ খুলে বলে কি আই লাভ ইউ টু। তখন দাহি বলে তুমি কি পাগল, এর কথা বলে জাহিরে জোরে জোরে অনেক কান্দে। সোচিয়াল এখানে অনেক খুশি থাকে দেখা যায়। তারপরে এখান থেকে সিন শিফট হলে দেখা যায় জনসং ডায়েরিটা যেখানে পুরানোর জন্য রেখে দিয়েছিল ওই ডায়েরিটা হসপিটাল আলাদের হাতে পড়ে। তারা ওই ডায়েরি হেইনের ঠিকানায় পাঠিয়ে দেয়। সকালবেলায় হেইন ওই ডায়েরিটা পায়, কিন্তু পড়তে পারে না, কারণ তখনই গ্রেস চলে আসে। হেইন ওই প্যাকেটটা না ধরেই ওখান থেকে চলে যায়। তখনই হেইন যখন গাড়িতে থাকে, হেইনের ফোনে মেসেজ আসে, ইনভিটেশন আসে, যেখানে হেইন নিজেকেই নিজে ইনভিটেশন দিছে একটা অ্যাকোয়ারিয়ামে যাওয়ার জন্য। হেইন ওখানে কিউরিওসিটির জন্য যায় যে আমি নিজেকে এরকম কেন ইনভিটেশন দিছি। গিয়ে দেখে ওখানে বেকিয়ন হো। তখন হেইন বলে তুমি এখানে কি করতেছো? বেকিয়নও বলে তুমিই তো আমাকে ডাকছো। তখন বেকিয়নও দেখায় যে ওর ফোনেও সেম ইনভিটেশনটা আসছে, হেইন নিজেই পাঠাইছে। তখন হেইন অবাক হয়ে যায়, অবাক হয়ে গিয়ে বলে যে আমি তোমাকে ইনভিটেশন কেন পাঠাইছি? তখনই ওখানে ওদের বিয়ের পুরো ছবি চলতে থাকে, বিয়ের যতগুলো ভিডিও আছে সব চলতে থাকে। হেইন আর ইয়নহু দুজনে মিলে দেখে। দেখার পরে ইয়নহু বলে যে তুমি এইসব আইডিয়া করছো। তখনই ওখানে কর্মচারীরা আসে, ইয়নহুকে ফুল দেয়, ফুল দেয়, বলে স্যার এটা হেইন ম্যাডাম আপনাকে দিতে বলছে, আর পুরো অ্যাকুয়ারিয়াম হেইন ম্যাডাম বুক করছে। তখন হেইন বলে যে এটা আমি বুক করছি? বলতে জি ম্যাডাম, আপনি এর আগেও এই অ্যাকুয়ারিয়ামটা বুক করছিলেন 4 বছর আগে। তখন বেকিয়নও আপনাকে প্রপোজ করছিল এটা বলে। তখন বেকিয়নও বলে যে হচ্ছে তুমি এইসব করছো। হ্যাঁ তুমি আমাকে বিশ্বাস না করো, কিন্তু ইয়নসংকেও চোখ বন্ধ করে বিশ্বাস করো না, নিজে ভাবো, নিজে চিন্তা করো যে কি হচ্ছে, কি হতে পারে। হেইনকে অনেক বোঝায়। তারপরে হেইন ওখান থেকে চলে আসে। এখান থেকে সিন শিফট হলে দেখা যায়
হেইন ইয়ন সং এর সাথে দেখা করতে আসে, কিন্তু ইয়ন সং মদ খায়। আর তখন যখন হেইন কথা বলতে যায় তখন ইয়ন সং বলে ঠিক আছে তুমি পরে কথা বলো, আমি আগে আরেক প্যাক বানাই নিয়ে এসে কথা বলে ইয়ন সং ওখান থেকে চলে যায়। তখন ইয়ন সং এর ট্যাবে একটা নোটিফিকেশন আসে ফুটেজের। তখন হেইন ওই ফুটেজে ক্লিক করে দেখে কি ওখানে ওর দাদার রুমে যতগুলো ফুটেজ আছে, মানে যে ওর দাদাকে হেইনের ইয়ন সং এর আম্মু মেরে দিছিল ওই সব ছবি ফুটেজ এখানে আছে। তো হেইন ভিডিও ক্লিক করতে যাবে তখন ইয়ন সং চলে আসে বলে রেখে দেয়। ইয়ন সং তখন বলে যে হেইন তুমি আমাকে কিছু বলতে চাইছিলা, চলো আমরা বিদেশে শিফট হয়ে যাই। তখন হেইন এই সব কথা মানা করে বলে যে হচ্ছে তুমি এখন মদ খাচ্ছ, তোমার আগে ঠিক হয়ে যাক, তুমি কালকে আমি তোমার সাথে কথা বলবো। ইয়ন সং বলে তুমি আমাকে কিছু জিজ্ঞেস করতে আসছিলা। তখন হেইন ইয়ন সং এর হাতের দিকে তাকায়, দেখে কোনো কাটার দাগ নেই। তখন হেইন ইয়ন সংকে বলে যে না, আমার যা জিজ্ঞেস করার ছিল তা পরে জিজ্ঞেস করবে, কথা বলে ওখান থেকে চলে যায়। হিয়ন সং কিছু বুঝতে পারে না। হিয়ন বাসায় আসার পরে ওর সেক্রেটারিকে কল দিয়ে বলে যে বেক ইউনোর নাম্বারটা দিতে। আর বেক ইউনোর নাম্বার নেওয়ার পরে বেক ইউনোকে একটা জায়গায় দেখা করতে বলে হেইন হচ্ছে কল কেটে দেয়। আর তখন হচ্ছে হেইনের সামনে ওই ডায়েরিটা পড়ে থাকে। হেইন ওই ডায়েরিটা নিয়ে খুলে ডায়েরিটা পড়তে থাকে, যেখানে ও প্রথমে বেক ইউনোর জন্য লিখছিল যে হচ্ছে ইয়ন হো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি যদি মারা যাই তাহলে 1 বছর শোক মানায়ও, কিন্তু তারপরে আর শোক মানায়ও না, তুমি নতুন একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নিও, নিজের ফ্যামিলি বানাও, তুমি আমার যতগুলো টাকা আছে এই টাকা আমি তোমারে দিয়ে যাইতে চাই, তুমি এই টাকাগুলো নিয়ে ভালো কাজ করো, আর আমি জান্নাতে গেলে আমি তোমার সাথেই থাকবো, এসব লেখা থাকে। আর পরের কিছু পাতায় হেইন নিজের সম্পর্কে লেখে। হেইন বলে যে হেইন তুমি যদি এটা পড়ে থাকো তার মানে তুমি এখন বেঁচে আছো, সার্জারি পরে তুমি বেঁচে আছো, তাই তোমাকে সব কিছু জানানো আমার প্রয়োজন। কথা বলে ওখানে ইয়নোর সাথে হেইনের যতগুলো স্মৃতি আছে সব স্মৃতির কথা লেখা থাকে। হেইন এগুলো পড়ে অনেক কিছু মনে পড়ে। আর হেইন তখন কাঁদতে কাঁদতে বেকি ওনার সাথে দেখা করতে যায়। কিন্তু যখনই রাস্তা পার হতে যাবে, বেকি ওনাও দেখে ওকে রাস্তা পার হতে যাবে, তখনই দেখে কি যে একটা বাস হেইনকে ক্রস করার পরে হেইন ওখান থেকে গায়েব হয়ে যায়। বেকিওনো হেইন গায়েব হয়ে যায় এই চিন্তায় যখন রাস্তা ক্রস করতে যায় তখন একটা গাড়ি এসে বেকিওনোকে মেরে দেয়। আর তখন রাস্তার মধ্যে পড়ে বেকিওনো অজ্ঞান হয়ে যায়। এখান থেকে সিন চেঞ্জ হলে আমরা দেখতে পারি যখন হেইনের বাবা ডিটেকটিভের সাথে দেখা করতে আসছিল। হেইন যখন জার্মানি ছিল তখন কিছু ডিটেকটিভ ওর পিছনে লাগাইছিল। ওই ডিটেকটিভের সাথে যখন দেখা করতে আসে তখন ওই ডিটেকটিভরা হেইনের বাবাকে জানায়। জার্মানিতে থাকা অবস্থায় ইয়নসং সব রকমের খেয়াল রাখে, কিন্তু হেইন সব রকমের খেয়াল নিতে হ্যাজিটেট করতেছিল। আর হেইনের নিচে ইয়নসং গাড়ির ট্রাকার লাগায়। আর হেইন যখনই এলাকার বাইরে যাচ্ছিল ইয়নসং এর ফোনে মেসেজ আসে। আর ইয়নসংও হেইনকে ফলো করতে করতে ওই পর্যন্ত চলে আসে। ইয়নহো আর হেইন যখন দুজনা রাস্তার দুই পাশে ছিল, হেইন আর ইয়নহো যখন রাস্তা পার হবে তখন ইয়নসং ওখানে জোরে গাড়ি চালায় আসে। এরপরে আর কিছু দেখানো হয় না। এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো থ্যাংক ইউ, বাই বাই, টাটা।